নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা যারা ধান চাষ করি আমরা কিন্তু সকলেই কম বেশি জানি যে আমাদের ধানের ফসলে সব থেকে যদি ক্ষতিকারক কীটের কথা বলি সেটা হচ্ছে ধানের মাজরা পোকা। এবং এই যে ধানের মাজরা পোকার আক্রমণ যখন দেখা যায় তার পাশাপাশি দেখা যায় যে ধানের পাতামোড়া পোকার আক্রমণও হয়ে থাকে। তবে ধানের পাতামোড়া পোকা কিন্তু অতটা পরিমাণে ক্ষতি করে না যতটা আমাদের ধানের মাজরা পোকা ক্ষতি করে থাকে। একদম আমরা বলতে পারি গাছের গ্রোথ স্টেজ থেকে শুরু করে আমাদের আলটিমেট যেটা আমাদের ফলনের মূল চাবিকাঠি সেটা হচ্ছে আমাদের শীষ বা কাস্তর। সেই শীষ কেটে কিন্তু নষ্ট করে দেয়, যার ফলে আমাদের ফলন কিন্তু অনেকাংশে কম হয়। এবং শেষের দিকে দেখা যায় কিছু কিছু এলাকায় কারেন্ট পোকা যাকে বলা হয়, সেই কারেন্ট পোকার আক্রমণ দেখা যায়। তবে তার জন্য আলাদা আমাদের ব্যবস্থা নিতে হয়, আলাদা কীটনাশক স্প্রে করতে হয়। কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই যে ধানের মাজরা পোকা কন্ট্রোলের জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, আমরা সেখানে কি ধরনের কীটনাশক ব্যবহার করলে বা আমরা কি ধরনের শিডিউল মেনটেন করে যদি আমরা স্প্রে করি তাহলে এই ধানের মাজরা পোকাকে আমরা আটকাতে পারব। ধানের মাজরা পোকার আক্রমণ কখন আমাদের জমিতে দেখতে পাই? যখন আমাদের গাছের গ্রোথ স্টেজ শুরু হয় এবং ধান গাছ আমাদের জমিতে আমরা দেখতে পাই যে নতুন করে পাতা ছাড়ছে, জমিটা ভরাট হতে শুরু করেছে। অর্থাৎ আমরা যদি দিনের কথাই বলি তাহলে মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আমরা এই ধানের যে মাজরা পোকা তার যে পূর্ণাঙ্গ কীট বা প্রজাপতি সেটা দেখবেন ধান গাছের জমির মধ্যে দিয়ে উড়ে বেড়ায়। তখন আমাদের বুঝে নিতে হবে যে এই যে পূর্ণাঙ্গ কীট এরা এসে আমাদের ধান গাছে এসে বসবে, তারা ডিম পারবে, তার থেকে লাভা তৈরি হবে এবং সেই লাভাটাই হচ্ছে আমাদের ধানের মাজরা পোকা। সেটি আমাদের একদম ধান গাছের যে মাঝপাতা সেইখানে গিয়ে কেটে নষ্ট করে দেবে। এবং এই আক্রমণটা কতদিন পর্যন্ত চলে? এই আক্রমণটা চলে আপনার ধান গাছে যখন শীষ বের হবে, শীষ বের হওয়ার পর যখন দানা গঠন হচ্ছে এবং ওই যে দানা গঠন হওয়ার সময় আস্তে আস্তে কী হয়, ওই যে শীষটা আস্তে আস্তে শক্ত হতে হতে নিচের দিকে নেমে আসে। এবং যখন ওই শীষ শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আর মাজরা পোকার আক্রমণ আপনার জমিতে দেখতে পাবেন না। যতদিন পর্যন্ত ওই ধান গাছের মাঝখানের যে আমরা যদি শীষ বলে থাকি বা একদম মাঝখানের পাতার অংশটা বলে থাকি, কাণ্ডটা বলে থাকি, নরম থাকবে। এবং সব থেকে এরা পছন্দ করে ওই যে যখন ধান গাছ শীষটা বের হয় কাস্তর অবস্থার পরবর্তী সময় এবং সেই শীষটা খুব নরম থাকে এবং এই মাজরা পোকার খাবার হিসাবে তারা খুব পছন্দ করে। তো এই সময় আমরা সব থেকে বেশি কিন্তু আক্রমণ দেখতে পাই। তো যখন আমাদের এই যে বলছি দানা গঠন হয়ে যাচ্ছে, শীষটা শক্ত হয়ে যাচ্ছে, তারপরে আর মাজরা পোকার আক্রমণ দেখতে পাবো না। তো তারপরে কিন্তু আমাদের আর মাজরা পোকার কোনো ধরনের কীটনাশক বা আমরা দানাদার কীটনাশক যাই বলি না কেন আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের প্রথম স্টেপ নিতে হবে বা প্রথম পরিচর্যা শুরু করতে হবে ধান গাছের যখন আমাদের এই যে 20 থেকে 25 দিন বয়স হয়ে যাবে তখন থেকেই কিন্তু আমাদের এর উপর বিশেষ করে মাজরা পোকা কন্ট্রোলের জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একদম প্রাকৃতিক পদ্ধতিতে মাজরা পোকা দমনের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ট্র্যাপ ব্যবহার করা। কিন্তু এই যে মাজরা পোকা আটকানোর জন্য বিশেষ করে এইগুলো মাজরা পোকা বলতে পূর্ণাঙ্গ কীট, যে মাজরার যে পূর্ণাঙ্গ কীট সেই গুলোকে এই ট্র্যাপে আবদ্ধ করে। কিন্তু এই ট্র্যাপে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ধরুন এই যে আমার পিছনে ধরুন একটা বিরাট একটা এরিয়া, এখানে আমি আমার জমিতে এই ট্র্যাপ একটা ব্যবহার করেছি, আশেপাশে দিয়ে আর কেউ কিন্তু ট্র্যাপ ব্যবহার করেনি। তাহলে সেক্ষেত্রে কী হবে, ওই সমস্ত জমির যে মাজরা পোকার যে পূর্ণাঙ্গ কীট সেটা আমার জমিতে এসে আক্রমণ করবে এবং যার ফলে দেখা যাবে যে আমার জমিতে সবথেকে বেশি পরিমাণে ক্ষতি হয়ে যাবে। তো যদি ট্র্যাপ ব্যবহার করতে হয় তাহলে পুরো একটা এলাকা জুড়ে সকলকেই কিন্তু ট্র্যাপ ব্যবহার করতে হবে। অনেকেই এই ভুলটা করে থাকেন। তো এটা একদম পরীক্ষিত, আমাদের কৃষি দপ্তর থেকে একবার এটা পরীক্ষা করা হয়েছিল এবং পরবর্তী দেখা যায় যে মানে একজন কৃষককে এই ট্র্যাপ ব্যবহার করার জন্য বলা হয়েছিল এবং সেখানে দেখা যায় যে তার জমিতে সবথেকে বেশি পরিমাণে আক্রমণ দেখা দিয়েছে অন্যের জমি থেকে। তখন পরবর্তীতে যে বোঝা গেল যে না, এই ট্র্যাপ যদি কেউ সিঙ্গেলভাবে ব্যবহার করে একটা জমির পুরো একটা এলাকার মধ্যে তাহলে সেক্ষেত্রে তার জমিতে আক্রমণটা বেশি হবে অন্যের জমির তুলনায়। তো যাই হোক, সেক্ষেত্রে যদি ট্র্যাপ ব্যবহার করতে হয় তাহলে আপনার পুরো এলাকাতেই ব্যবহার করতে হবে।
এবার আসি দ্বিতীয় যে আমাদের নিরাময় ব্যবস্থা, অর্থাৎ এই মাজরা পোকা দমনের জন্য যে ব্যবস্থা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে মাজরা পোকা দমনের জন্য যদি আপনার এলাকায় দেখেন যে মাজরা পোকার আক্রমণ খুব বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দানাদার কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। এবার দানাদার কীটনাশক ব্যবহার এই কারণেই করতে হবে, কারণ আমাদের তখন দুদিক থেকে মাজরা পোকাকে দমনের জন্য অ্যাটাক করতে হবে। একটা হচ্ছে আমরা নিচ থেকে অ্যাটাক করব, একটা হচ্ছে উপর থেকে স্প্রের মাধ্যমে অ্যাটাক করব। এবং এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল বাজারে পাই। যে টেকনিক্যালগুলো আমরা দানাদার কীটনাশক হিসাবে মাটিতে ব্যবহার করব, আমরা কিন্তু স্প্রেতে সেই সেম টেকনিক্যাল কিন্তু আমরা স্প্রে করব না। আমরা দানাদার কীটনাশকের যে টেকনিক্যালটা ব্যবহার করেছিলাম ওইটাকে বাদ দিয়ে আমরা আর যে সকল টেকনিক্যাল আছে মাজরা পোকা দমনের জন্য, আমি এখানে বেশ কয়েকটি টেকনিক্যালের কথা তুলে ধরবো আপনাদের সামনে। তো আর যে টেকনিক্যালগুলো আছে আপনারা সেইগুলো ব্যবহার করবেন। অর্থাৎ আপনারা যদি দুটোই একই ধরনের টেকনিক্যাল ব্যবহার করেন তাহলে কী হবে, কীটেদের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যাবে, যার ফলে কীট কিন্তু দমন হবে না। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা স্প্রেতে আমরা কিভাবে শিডিউলটা মেনটেন করব এবং কী ধরনের কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। এখানে এই ভিডিওর মাধ্যমে যে কীটনাশকগুলো বা যে টেকনিকগুলোর কথা বলবো সেগুলো অনেকটা পরিমাণে দামে কম পড়বে এবং এর কার্যকারিতাটা ভালো, এবং আপনি যদি সঠিকভাবে এবং আপনি যদি নিয়ম মেনে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনি মাজরা পোকা দমন করতে পারবেন। এছাড়া আমি আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে বর্তমান সময়ের জন্য বেস্ট কিছু মাজরা পোকা দমনের জন্য কীটনাশক, সে ভিডিওটা আসবে, কিন্তু সেইগুলোর দাম অনেকটা বাজারে তুলনামূলকভাবে বেশি। তো যাই হোক, আমরা একটা একটা করে এই ভিডিওতে আলোচনা করব যে কম খরচের মধ্যে আমরা যে সকল টেকনিক্যালগুলো ব্যবহার করে আমাদের মাজরা পোকাকে দমন করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা এই যে প্রথম স্প্রেটা কখন রাখবো? প্রথম স্প্রেটা আমরা কি বলছি যে যখন আমাদের মাজরা পোকার পূর্ণাঙ্গ কীট আমাদের জমিতে আমরা উঠতে দেখতে পাবো। সেটা কতদিন? 20 থেকে 25 দিন। তাহলে এই যে 20 থেকে 25 দিন এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের একদম প্রথম স্প্রেটা করে ফেলতে হবে। দানাদার কীটনাশক তো আমরা ব্যবহার করবই, তার পাশাপাশি আমাদের স্প্রেটাও কিন্তু করতে হবে। এবার এইখানে কি ধরনের স্প্রে করতে হবে? দেখুন, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটো, অর্থাৎ মোড অফ অ্যাকশনের যে কীটনাশক আমরা স্প্রে করব, এবং এখানে এমন টেকনিক্যাল রাখবো যেগুলো আমাদের এই যে পূর্ণাঙ্গ কীট এদেরকেও দমন করতে পারবে, তার পাশাপাশি আমাদের যে ডিম, লার্ভা তাদেরকেও নষ্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরনের টেকনিক্যাল ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, দেখুন বাজারে থায়ামেথাক্সাম প্লাস ল্যামডা সাহেলোথ্রিন গ্রুপের টেকনিক্যাল বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা বর্তমানে যেমন আলিকা, ট্যাগেক্কা এরকম বিভিন্ন নামে পাবেন, আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। যেমন দেখবেন থায়ামেথাক্সাম 12.6% এবং ল্যামডা সাহেলোথ্রিন 9.5% জেডসি ফর্মে। এই যে দুটো টেকনিক্যাল, এটা কিন্তু যেমন আপনার মাজরা পোকার যে পূর্ণাঙ্গ কীট তাকে দমন করবে, এবং তার পাশাপাশি আপনার যদি লার্ভা আর ডিম থাকে তাকেও কিন্তু নষ্ট করবে। এটা কিন্তু আমরা স্প্রে করতে পারি। সেক্ষেত্রে আমরা কী পরিমাণে স্প্রে করব? প্রতি 15 লিটারে আমরা মোটামুটি 20 ml হারে স্প্রে করব। এর পাশাপাশি আমরা এই সময় আর কি স্প্রে করতে পারি? যেমন বাজারে দেখবেন ফিপ্রোনিল 12.5% এবং ল্যামডা সাহেলোথ্রিন আপনার দেখবেন 5% জেডসি ফর্মে পাওয়া যায়। আপনারা কিন্তু সেটাও স্প্রে করতে পারেন। আপনারা দেখবেন টাটার ফিপ্লাম নামে পাওয়া যায়। তো এটাকে আপনারা কী পরিমাণে ব্যবহার করবেন? এর ডোজটা কত? এর হচ্ছে মোটামুটি 1 একর জমির জন্য 80 থেকে 100 ml পরিমাণে ব্যবহার করতে হয়, এবং প্রতি 15 লিটারে আমাদের মোটামুটি 10 ml পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে। আমি কি বলছি এই মুহূর্তে। এছাড়া আর একটা টেকনিক্যালের কথা বলবো, মানে আর একটা কম্বিনেশনের টেকনিক্যালের কথা বলবো, সেটা হচ্ছে আপনার কোলোয়েন্ট্রা নিলিপ্রোল 9.3% প্লাস ল্যামডা সাহেলোথ্রিন আপনার 4.6% জেডসি। দেখুন এখানে 3টে কম্বিনেশন কথা বলেছি, 3টে কম্বিনেশনে কিন্তু আপনার জেডসি ফর্মে আছে, কারণ এটা অত্যাধুনিক টেকনোলজির, এবং এগুলো কি হয়, এগুলো ক্যাপসুল আকারে, অর্থাৎ আমরা খালি চোখে ক্যাপসুল দেখব না, কিন্তু এগুলো ক্যাপসুল আকারে থাকে, যার ফলে এটি গাছের আমরা যখন স্প্রে করব গাছে অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব থাকে, এবং যেহেতু নতুন টেকনোলজি তাই কীটদের কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে।
তাহলে এই যে ক্লোনেট্রানিলিপ্রোল এবং ল্যামডাসায়ালোথ্রিন এটা বাজারে দেখবেন অ্যাম্প্লিগো নামে পাবেন। এটা আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন? এটি আপনারা 1 একর জমির জন্য 80 থেকে 100 ml পরিমাণে ব্যবহার করবেন এবং প্রতি 15 লিটারে আপনারা মোটামুটি 10 ml হারে যদি স্প্রে করেন তাহলেই যথেষ্ট। তাহলে আমরা প্রথম স্প্রে কিন্তু এই 3টে কম্বিনেশনের মধ্যে যে কোনো একটি করতে পারি। তবে এখানে যে টেকনিক্যালগুলো বললাম, আপনার যদি দানাদার কীটনাশক এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে আমরা দানাদার কীটনাশক কী ব্যবহার করি? ক্লোনেট্রানিলিপ্রোল ব্যবহার করি, আপনার ফিপ্রোনিল ব্যবহার করি, কাটরাফ হাইড্রোক্লোরাইড ব্যবহার করি, এইগুলোতে ব্যবহার করি। তো এর মধ্যে যদি আপনার ক্লোনেট্রানিলিপ্রোল হয়ে থাকে তাহলে এই টেকনিক্যালে মানে যে কম্বিনেশনটা বললাম ওটাকে বাদ দিয়ে আপনারা অন্য যে কোনো একটা কম্বিনেশন আপনারা স্প্রে করতে পারেন। এরপরে 2 নম্বরে আমরা যে স্প্রেটা করব, কতদিনে স্প্রে করব? মোটামুটি আমরা স্প্রে করব আপনার, যদি আমরা 25 দিনের করি তাহলে সেক্ষেত্রে আমরা 30 থেকে 35 দিনের মধ্যে দ্বিতীয় স্প্রেটা করব। এবার দ্বিতীয় স্প্রেতে গিয়ে কি হয়, আমাদের গাছ তখন কি হয়, জমি গাছে ভরে যায় এবং এখানে মাজরা পোকার একটা আক্রমণ একটু তুলনামূলকভাবে কি হয়, বেশি দেখতে পাওয়া যায়, তাই তো? তাহলে বেশি যদি আমরা একটু দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে টেকনিক্যালের আমরা এমন কিছু টেকনিক্যাল নেব যে এর থেকে আরেকটু ভালো কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি টেকনিক্যাল নিতে পারি, কি ধরনের কম্বিনেশন তৈরি করতে পারি? দেখুন, এখন বর্তমানে যদি আপনি সিঙ্গেল কোনো টেকনিক্যাল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তাই আমাদের কী করতে, টেকনিক্যালকে কম্বিনেশন তৈরি করতে হয়, কম্বিনেশন তৈরি করে আমাদের ব্যবহার করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে ইমামেকটিন বেনজয়েড 5% SG, বা আপনারা লিকুইডও নিতে পারেন, আপনারা যে কোনো একটা নেবেন। মেন কথা হচ্ছে ইমামেকটিন বেনজয়েড যে টেকনিক্যাল সেই টেকনিক্যালটা নেবেন। যদি আপনারা 5% আপনার SG নেন তাহলে প্রতি 15 লিটারে আপনারা 10 গ্রাম হারে নেবেন। এর সাথে কাটরাফ হাইড্রোক্লোরাইড আপনারা যেটা 50% SP ফর্মে আছে, এটা আপনারা প্রতি 15 লিটারে আপনারা 25 গ্রাম পরিমাণে নেবেন। তাহলে এই দুটোকে কম্বিনেশন করে কিন্তু আপনারা কি করবেন, স্প্রে করতে পারেন। আর একটা কম্বিনেশনের কথা বলবো, সেটা কি? সেটা হচ্ছে আপনারা ক্লোনেট্রানিলিপ্রোল। আপনার বাজারে দেখবেন 18.5%, বর্তমানে বাজার দেখবেন এই ক্লোনেট্রানিলিপ্রোল আরও বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যাচ্ছে। তবে সবথেকে পরিচিত নাম আমাদের যেটা হচ্ছে এই যে 18.5% SC ফর্মে। তো এটা আমরা মোটামুটি প্রতি 15 লিটারে 4 থেকে 5 ml হারে ব্যবহার করব। এর সাথে আমরা নেব সেটা হচ্ছে ফিপ্রোনিল আমরা 5% SC নিতে পারি, বা আমরা 80% WG নিতে পারি। দেখবেন পাউচ পাওয়া যায়, প্যাকেট পাওয়া যায়। যদি আমরা 5% SC নিই তাহলে প্রতি 15 লিটারে আমাদের নিতে হবে কত, 30 থেকে 35 ml। আর যদি আমরা 80% WG নিই তাহলে প্রতি 15 লিটারে আমাদের 2 গ্রামের একটা পাউচ পাওয়া যায়, সেটা নিলেই যথেষ্ট। এই যে ক্লোনেট্রানিলিপ্রোল, তার সাথে আমরা কি বলছি, ফিপ্রোনিল দিতে। যদি আমরা ফিপ্রোনিল না দিই, এর অল্টারনেটিভ যদি আমরা ফিপ্রোনিল না দিই তাহলে আমরা এর সাথে ইমামেকটিন বেনজয়েড মেশাবো। ইমামেকটিন বেনজয়েড যেটা আমরা কি বলছি, দুটো ফর্মে পাওয়া যায়, লিকুইড পাওয়া যায় এবং আমাদের যেটা ভুজিয়া দানার মতো পাওয়া যায় 5% SG, সেটা যদি আমরা নিই তাহলে এর সাথে এই সেম 15 লিটারে 10 গ্রাম হারে মিশিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করব, সেটা আমরা কিন্তু স্প্রে করব। এর পরবর্তীতে আমাদের যেটা থার্ড স্প্রে হবে, এবং থার্ড স্প্রেটা কখন হবে? থার্ড স্প্রেটা হবে আমাদের যখন গাছে কাস্তর আসবে ঠিক তার আগের মুহূর্তে আমরা স্প্রে করব। এবং এখানে আমি বলবো সবথেকে ভালো স্প্রেটা করার চেষ্টা করবেন, অর্থাৎ ভালো কীটনাশক একটা স্প্রে করার চেষ্টা করবেন। কারণ এই সময় যদি আপনার ধানের যখন শীষটা বের হচ্ছে বা শীষ পরবর্তী বের হওয়ার পরে এই যে যতদিন পর্যন্ত শীষের যে দানা গঠন না হচ্ছে, কি হচ্ছে, আমাদের মাজরা পোকার আক্রমণ আমি কি বলছি সব থেকে বেশি আক্রমণ দেখা যায়। এবং এই সময় যদি আমাদের শীষ কেটে দেয় তাহলে সেক্ষেত্রে ফলন সব থেকে বেশি মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো সেই কারণে আমরা এখানে যে স্প্রেটা করব সেটা হচ্ছে কি, আমি কয়েকটা আমাদের নতুন টেকনোলজির নতুন টেকনিক্যালের যে কীটনাশক বাজারে এসছে সেই নিয়ে কথা বলি। এর মধ্যে যে কোনো একটা স্প্রে আপনারা কিন্তু অবশ্যই রাখবেন এইখানে। সেটা হচ্ছে প্রথম যেটা বলবো, সেনজেন্ডা কোম্পানির মিনাক্টো এক্সট্রা। বাজারে অনেকটাই দাম, তবে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যে কোন টেকনিক্যাল আছে? এর মধ্যে আছে আপনার সায়ানেট্রানিলিপ্রোল আপনার 16.9% এবং লুফেনিউরান আপনার কত, আপনার 16.9% SC ফর্মে। এটি আপনারা 1 একর জমির জন্য মাত্র 20 ml পরিমাণে ব্যবহার করতে হয় এবং প্রতি 15 লিটারে 2 থেকে 2.5 ml পরিমাণে ব্যবহার করতে হয়। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ভায়াগো, যার মধ্যে আছে আপনার টেট্রানিলিপ্রোল,
18.18% এসসি আপনারা নিতে পারেন প্রতি 15 লিটারে 10 ml হারে। এবং যদি আপনারা ভায়াগো ব্যবহার করেন, আমি বারবার বলছি দামটা একটু বেশি পড়ে, তবু এর সাথে আপনারা ইমামেকটিন বেনজয়েড টেকনিক্যালটি মিশিয়ে স্প্রে করবেন, দুটোর কম্বিনেশন তৈরি করে স্প্রে করবেন, রেজাল্ট আরও বেশি পাবেন। আপনি এর ইমামেকটিন বেনজয়েড যেটা বাজারে আমি কি বলছি যে 5% এসজি ফর্মে পাওয়া যায়, প্রতি 15 লিটারে 10 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে কিন্তু যথেষ্ট। এর পাশাপাশি আমরা নিতে পারি যে ইনসিপিও সেনজেনা কোম্পানির আইসোসাইক্লোসিরাম, আপনার 18.1% এসসি ফর্মে পাওয়া যায়, যেটা আমাদের মোটামুটি স্প্রে করতে হয় 1 একর জমির জন্য 120 ml। আমাদের প্রতি 15 লিটারে মোটামুটি 10 থেকে 12 ml পরিমাণে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু যথেষ্ট। তাহলে এই যে টেকনিক্যালগুলো আমরা কিন্তু যদি আমাদের ধানের জমিতে আমরা শিডিউলটা মেনটেন করে আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে ভালো রেজাল্ট কিন্তু একটা পাওয়া যায়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর তাহলে আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। নমস্কার।